আমার বয়স তখন 13 কি 14। আমরা থাকি দুর্গাপুরে। তখন দুর্গাপুরে কোনো প্রাইভেটের ডাক্তারই ছিল না, হসপিটালই একমাত্র ভরসা। বাবার একটু চিকিৎসার ব্যাপারে বাতিক ছিল। কথায় কথায় বলতেন, চলো কলকাতায় ডাক্তার দেখিয়ে আসি। সেটা আমার হতে পারে, বোনের হতে পারে, অথবা বাবার নিজের হতে পারে। কলকাতা গেলেই আমরা উঠতাম আমার ছোট পিসি মানে মিনু পিসির বাড়িতে। তার একটি মাত্র মেয়ে, নাম দীপা, তখন বয়স 4 কি 5। ওরা থাকতো চেতলার 10 নম্বর পীতাম্বর ঘটক লেনে একটি বড় বাড়িতে। ওদের ছিল যৌথ পরিবার, আমার দেখা প্রথম যৌথ পরিবার। বাড়িটি 3 তলা, লম্বা বারান্দা, তার পাশে সার দিয়ে ঘরগুলো, শেষ প্রান্তে টয়লেট, আর দোতলা তো সব ভাইদের থাকার জন্য একটি করে ঘর। যেহেতু দীপা তাদের সবাইকে কাকা বলতো, আমিও তাদেরকে কাকাই বলতাম। ভাইদের নাম ছিল গোবিন্দ শঙ্কর বড়, দুর্গা শঙ্কর মেজ, গোপাল শঙ্কর সেজ, ফুল ভাই প্রকাশ শঙ্কর, আর ছোট ভাই শুধু শঙ্কর। দুর্গা শঙ্করের ডাকনাম ছিল ননি, যিনি ছিলেন আমার ছোট পিসেমশাই। নিচের তলার প্রথম ঘরটি ছিল কোচিংয়ের ঘর। সেইখানে টিউশনি করাতেন দীপার সেজ কাকা গোপাল শঙ্কর। তারপরের ঘরটি ছিল একটি বড় ঘর। সেখানে থাকতেন আমার পিসির শাশুড়ি মা, যাকে সবাই কর্তামা বলতেন, তার ছেলেরা ও নাতি নাতনিরা সবাই। কর্তামার পাশের ঘরটি ছিল নমার, তিনিও বিধবা ছিলেন। এর ঠিক পাশেই ছিল আমিষ রান্নাঘর, যেটি বেশ বড় ঘর ছিল। একজন ঠাকুর ছিলেন, সেই রোজকার আমিষ রান্না করত। আমিষ রান্নাঘরে পাশে ছিল নিরামিষ রান্নাঘর। নিরামিষ রান্না নমা নিজেই করতেন। নমার একটি ছেলে ছিল, যাকে ওরা নকাকা বলতো। এই নকাকার একটি চোখ খারাপ হয়ে গেছিল কোনো এক ভাইয়ের ঢিল লেগে। এই বাড়ির ব্যাপার স্যাপার আমার অদ্ভুত লাগতো। যেমন রাত্রির খাওয়াটা, বিশেষ করে পিঁড়ি পেতে সব ভাইয়েরা একসাথে খেতে বসতেন এবং খাওয়ার শেষে 1 বাটি দুধ ও একটি কলা অথবা আমের সময় আম বরাদ্দ ছিল প্রত্যেক দিন। সকালবেলা দেখতাম কোনো এক ভাই বাজার যেতেন, বেশিরভাগই সময় সেটা দুর্গাশঙ্কর হতো, কারণ তিনি ভালো দরদাম করতে পারতেন। আর একজন যেতেন দুধ আনতে। হরিণঘাটার কাউন্টার থেকে 10 বোতল দুধ আসতো প্রতিদিন। সেই দুধ গুড় দিয়ে জাল দিতেন। আমের সময় আম আসতো ঝুড়ি ভরে। নিয়ম ছিল রাত্রিরে খাওয়ার সময় প্রথমে খাবে বাচ্চারা, তারপরে খাবে বড়রা এবং সবশেষে বাড়ির বউরা। 3 তলার ঘরগুলি বেশিরভাগই ফাঁকা থাকত। একটি ঘর ব্যবহার হতো গোবিন্দ শঙ্করের 2 ছেলের জন্য। তারা যথেষ্ট বড় ছিল, হায়ার সেকেন্ডারি পাশ করে গেছিল তখন। আর একটা ঘরে বড় বিছানা পাতা থাকতো এবং একটি আলনা থাকতো, সেটি ব্যবহার হতো অতিথিদের জন্য। আরেকটা ঘরের কথা তো বলাই হয়নি, সেটা ছিল কোচিং ঘরের উপরে মেজনাইন ফ্লোর। সেই ঘরটাকে সবাই বলতো টিভির ঘর, কারণ সেখানে একটা বড় টিভি ছিল। আগেকার টিভি, কাঠের দরজা দেওয়া, সাদা কালো। সন্ধ্যেবেলা ডিউটি থেকে ফেরার পরে অনেক ভাইয়ের বউ টিভির ঘরে যেত, টিভির বিভিন্ন প্রোগ্রাম দেখতে এবং কিছুটা আড্ডা মারতেও, মুড়ি বেগুনি বা পেঁয়াজি সহযোগে। রাত্রিরে সকলেই রুটি খেত, কিন্তু রান্নার ঠাকুর রুটি বানাতো না। সেই জন্যে সন্ধ্যাবেলা প্রায় 100 খানেক রুটি করতে হতো, যেটা করতো বাড়ির বউরাই। ওই বাড়িতে আমাদের যাওয়া লেগেই থাকতো।
আর তখন অতিথি গেলে কেউ কিছুই মনে করত না। একবার আমার নাকে একটা সমস্যা হয়েছিল। বাবা যথারীতি বড় ডাক্তার দেখানোর জন্য আমাদের কলকাতা নিয়ে গেলেন। ডাক্তার বিধানচন্দ্র রায়ের বাড়িতে একটা পলিক্লিনিক ছিল, যেখানে প্রচুর ডাক্তার বসতেন এবং ছোটখাটো অপারেশনও হতো। সেইখানে আমাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন একটা ছোট অপারেশন করতে হবে। কি অপারেশন সেটা এখন আর মনে নেই। অপারেশনের ডেট ডক্টর অবশ্য দিলেন দিন 10 পর। বাবা বললেন এই কদিনের জন্য আর ওকে দুর্গাপুর নিয়ে গিয়ে কি হবে, ওকে ওর ছোট পিসির বাড়ি রেখে যাব। সেই যে 10 দিন সময় আমি জানা ছিলাম, সেই সময় আমি ওই যৌথ পরিবারের ব্যাপার স্যাপার ভালো করে দেখি। যেমন যখন সবাই মাংস হতো 5 কেজি মাংস রাখতো। যদি কোনোদিন লুচি হতো তাহলে প্রায় 300-র মতো লুচি হতো। এবং এক মহিলা ছিল যিনি বিভিন্ন ব্যাপারে রান্নার ব্যাপারে হেল্প করতেন। দিনের বেলা আসতেন এবং প্রচুর পরিশ্রম করতেন, কয়লা ভাঙা, জল তোলা, মশলা বাটা ইত্যাদি। এরপর দীপার কাকারা আমাকে ভালোভাবেই চেনেন এবং আমিও তাদের ভালোভাবে চিনতে পারি। এরপরে যথাসময় বিসি রায় পলিক্লিনিকে আমার ছোট্ট অপারেশন হয়। একদিন ভর্তি থাকার পর আমরা দুর্গাপুরে ফেরত আসি। এর প্রায় 2-2.5 মাস পর আমরা একটা চিঠি পাই যে দীপার সেজ কাকা মেনিনজাইটিস ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন এবং সেই সংবাদ পেয়ে বাবা একদিনের জন্য ওখানে গিয়েছিলেন। আমি কিন্তু এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। তারও প্রায় 3-4 মাস পর আমার বোনকে কি একটা রক্তের সমস্যার জন্য ডাক্তার দেখাতে বেলভিউয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যথারীতি পিসির বাড়ি উঠেছিলাম। সেদিন দুপুরবেলা বাবা মা বোনকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আমার দুপুরবেলায় ঘুম নেই। আমি দোতলার লম্বা বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। এমন সময় সেজ কাকা তার ঘর থেকে বেরোলেন ও আমাকে দেখে বললেন, এই তুই দুপুরবেলা এখানে ঘুরে বেড়াচ্ছিস যে বড়, চল তুই কেমন পড়াশুনো করছিস দেখি। বলে তিনি 3 তলায় উঠতে শুরু করলেন। আমিও পিছন পিছন উঠতে লাগলাম ভয়ে ভয়ে, যে না জানি তিনি কি পড়া জিজ্ঞাসা করেন। উনি আমাকে নিয়ে একটি ঘরে নিয়ে গেলেন এবং চেয়ারে বসলেন। আমাকেও টেবিলের অপর প্রান্তে আরেক চেয়ারে বসতে বললেন এবং আমাকে বিভিন্ন অঙ্ক করতে বলেছিলেন এবং না পারলে দেখিয়েও দিচ্ছিলেন। তাছাড়া উনি শেক্সপিয়ারের ম্যাকবেথ গল্পটি আমাকে শোনালেন। তারপর বললেন, যা এইবার নিচের ঘরে যা। এইবার ছোট পিসির ঘরে গেলাম। ছোট পিসি আমায় জিজ্ঞাসা করলো, কি রে, তুই সারা দুপুরটা ধরে কোথায় ঘুরছিলি? তখন আমি বললাম, কেন 3 তলার ঘরে? সেজ কাকা তো আমাকে পড়াচ্ছিল। কে? সেজ কাকা তো। সে কি রে? হ্যাঁ, সেজ কাকা তো মারা গেছে আজ 4 মাস হয়ে গেল। তুই নিশ্চয়ই ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছিলি। তখন অঙ্কের খাতাটা আমি ছোট পিসিকে দেখালাম। এই দেখুন আমি অঙ্ক করেছি, সেজ কাকা কারেকশনও করে দিয়েছে। তা কি করে সম্ভব? কি যে বলে না ছেলেটা, কিছু বুঝতেই পারছি না, এটা কি করে হলো। তখন আমার হঠাৎ করে মনে পড়লো, সত্যিই তো বাবা এসেছিলেন কয়েক মাস আগে এনার পরলৌকিক কাজের সময়। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এরপর বিভিন্ন সময়ে আমরা ওখানে গেছি, কিন্তু আমি ভয়ে আর 3 তলার ঘরেই উঠিনি কোনোদিন। আজও আমি ভেবে পাই না সেজ কাকা আমাকেই কেন দেখা দিলেন। আর কেউ কিন্তু কোনো দিনও ওনাকে আর দেখতে পাননি।
আমার জীবনের এমন অদ্ভুত ঘটনার কথা আপনারা যদি আরও শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন। এইবারে আমার জীবনের সত্য ঘটনাটা যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।